Un descubrimiento de gran magnitud en Egipto. মিশরের পিরামিডকে কেবল রাজাদের মামি রাখার জন্য নির্মাণ করা হয়নি, এগুলি নির্মাণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, যা ৪,৫০০ বছর পর এর আসল রহস্য আমাদের সামনে ধরা পড়ে। যখন ইঞ্জিনিয়ার ক্যাডম্যান একটি লার্জ স্কেল মডেল বানায় যাতে দেখানো হয় মিশরের গিজার পিরামিড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রডিউস করতে পারত, ঠিক সেম ভাবে যেমন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার ছিল, যার দ্বারা সে সমগ্র বিশ্বে তারহীন বিদ্যুৎ প্রডিউস করতে চেয়েছিল। যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করে, যার নাম ছিল দ্য গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিস অফ এনসেন্ট ইজিপ্ট, এরপর থেকে গোটা বিশ্বের গবেষকরা পিরামিডকে ডিটেলসে জানতে আগ্রহ দেখায়। আর এদের মধ্যে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করে আসলে পিরামিডগুলিকে রাজাদের সমাধি রাখার জন্য বানানো হয়নি। এর পূর্বে গবেষকরা বিশ্বাস করত মিশরের পিরামিড হলো রাজাদের সমাধিস্তম্ভ, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই পিরামিডগুলি থেকে একটিও মামির সন্ধান পাওয়া যায়নি। আজ পর্যন্ত মিশর থেকে যত মামি পাওয়া গেছে এগুলি সব কিং ভ্যালি থেকে। এই পিরামিডগুলির ভিতরে কোনো ধরনের ওয়াল পেন্টিং কিংবা কোনো চিত্রলিপিরও সন্ধান পাওয়া যায়নি। শুধু তাই নয়, সাধারণত যখন মিশর থেকে কোনো রাজার মামির সন্ধান পাওয়া যায়, সমাধি চেম্বার থেকে অসংখ্য আর্টিফ্যাক্টও পাওয়া যেত, যেমন সোনার কফিন, সোনার প্রাণী, রাজার জুয়েলারি, সোনার আসবাবপত্র। সেই সময় প্রাচীন মিশরীয়রা মনে করত এগুলি তাদের রাজাকে মৃত্যুর পর তাদের প্রিয় দেবতাদের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে, কিন্তু গিজার পিরামিড থেকে এখনো পর্যন্ত এমন কোনো জিনিসের সন্ধান পাওয়া যায়নি। গবেষকদের মতে এই বিশাল পিরামিডগুলি নির্মাণ করতে প্রায় ১,০০,০০০ শ্রমিক ২০ বছর ধরে কাজ করত, তবে এই স্ট্রাকচারটিকে নির্মাণ করতে সক্ষম হয়। যদিও বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে জানে না এগুলিকে কিভাবে নির্মাণ করা হয়েছিল। এদের মধ্যে কিছু পাথর প্রায় ৫ টন ওজনের, মানে একটি স্কুল বাসের ওজনের সমতুল্য। আর এই পাথরগুলিকে গিজা থেকে ১৫০ কিলোমিটার দূরে টিউরা শহর থেকে নিয়ে আসা হয়। কেবল ২-৪টে পাথর নয়, এরকম ২৩ লাখ পাথর টিউরা শহর থেকে কনস্ট্রাকশন এরিয়াতে আনা হয়। আর এত ভারী ওজনকে ট্রান্সপোর্ট করার জন্য সেই যুগে ছিল না কোনো ট্রাক। এমনকি যদিও বর্তমানে এই কাজটি করতে হয়, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিকে অনেক টাফ সময় ব্যয় করতে হবে, কিন্তু তারা এই অসাধ্য কাজটিকে করে দেখাতে পেরেছিল। টিউরা আর গিজার মাঝে বয়ে যাওয়া নদীর সুযোগকে কাজে লাগিয়ে তারা নৌকার সাহায্যে পাথরগুলিকে কনস্ট্রাকশন সাইটে পৌঁছাতে সক্ষম হয়। এক্সপার্টদের মতে এই কাজটি তাদের কাছে কোনো সাধারণ কাজ ছিল না। বড় বড় নৌকায় লোডিং আনলোডিং করতে প্রায় প্রতিটা ব্লকের জন্য ৫০০ জন ওয়ার্কারের প্রয়োজন পড়ত। এখন প্রশ্ন হলো, সেই যুগের সব থেকে অ্যাডভান্স জাতি কোনো গোল ছাড়াই কেন শুধু শুধু এত পরিশ্রম করে বিশাল পিরামিডগুলিকে বানাতে যাবে? কারণ এই ত্রিভুজ স্ট্রাকচারটি কোনো রাজার প্রসাদও নয়, আর এর মধ্যে কোনো রাজার সমাধিও দাফন করা নেই। এই কারণে কিছু বিজ্ঞানীরা পিরামিড নিয়ে ভিন্ন তথ্য দেওয়া শুরু করে। এদের মধ্যে একজন হলেন নিকোলা টেসলা, যিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। বর্তমানে আমরা যেসব টেকনোলজি ব্যবহার করছি এদের মধ্যে ৮০% টেসলারই অবদান রয়েছে, যেমন স্মার্টফোন, ওয়াইফাই, এসি, ইলেকট্রিক্যাল সাপ্লাই। এইসব আবিষ্কারের কি আইডিয়া নিকোলা টেসলার মাথা থেকেই বের হয়। নিকোলা টেসলা পিরামিড নিয়ে বেশ কিছু বইও পড়ে, আর তিনি পিরামিডের উপর গবেষণা করে জানতে পারেন আসলে পিরামিড অবিশ্বাস্য পরিমাণ এনার্জিকে ধারণ করে রেখেছে। যেহেতু সেই সময় ইলেকট্রিক সম্পর্কে মানুষ বেশি কিছু জানতো না, এই কারণে টেসলা ভাবতে শুরু করে হয়তো পিরামিডের ভিতর কিছু উন্নত প্রযুক্তি গোপন রয়েছে। টেসলা বিশ্বাস করতে শুরু করে পিরামিড ইলেকট্রোম্যাগনেটিজম থেকে পাওয়ার উৎপন্ন করে। তার মতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করে পিরামিড পাওয়ার জেনারেট করত। তার চিন্তা ভাবনা অনুযায়ী পিরামিডের ভিতর তৈরি করা চেম্বারের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আর ম্যানিপুলেট করে মিশরীয়রা ইলেকট্রোম্যাগনেটিককে ব্যবহার করত। মিশরীয়রা পিরামিড নির্মাণের সময় এমন কিছু মেটেরিয়াল ইউজ করেছিল যেগুলি সূর্য কিংবা চাঁদ থেকে এনার্জি স্টোর করতে পারত, আর এই এনার্জিকে তারা সমগ্র মিশরে সাপ্লাই করত। টেসলার মতে প্ল্যানেট আর্থ একটি বিশাল ইলেকট্রিক্যাল জেনারেট, যার মধ্যে আনলিমিটেড এনার্জি পৃথিবীর দুটি ম্যাগনেটিক পোলের মধ্যে ছড়িয়ে রয়েছে। পিরামিড নির্মাণের সময় যেসব মেটেরিয়ালগুলিকে ব্যবহার করা হয়েছিল বর্তমানে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এর ভূগর্ভস্থ চেম্বার ভোল্টের মতো কাজ করে, যা শক ওয়েভ তৈরি করতে পারে। কিং আর কুইন্স চেম্বার পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে তৈরি, যা ইলেকট্রিক্যাল চার্জ প্রডিউস করতে পারে। কুইন চেম্বার হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারে, যেটা হাই প্রেসারে কন্ডাক্টরের মতো কাজ করে। আর পিরামিডটিকে প্রথম থেকে একটি বিশেষ মেটেরিয়াল দিয়ে কভার করা হয়েছে, যা একটা ইনসুলেটরের মতো কাজ করে। এখন চলুন এই মেটেরিয়ালগুলিকে ডিটেলসে জানা যাক। সবার প্রথম মেটেরিয়াল হলো কোয়ার্টজ, যা পিজো ইলেকট্রিক সিস্টেমের মতো কাজ করে। পৃথিবীতে এমন কিছু ক্রিস্টাল পাওয়া যায় যেগুলিকে আমরা প্রেস করলে ক্রিস্টালের এক সাইড পজিটিভলি চার্জ হয়ে যায় আর বিপরীত দিক নেগেটিভ চার্জ হয়ে যায়, মানে সেগুলিকে আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করে আলো জ্বালাতে পারবো, যেমন কোয়ার্টজ ক্রিস্টাল। পিরামিডের ভিতর যে চেম্বারগুলো রয়েছে সেগুলিকে বানাতে অনেক ঘাম ঝরাতে হয়েছে। এই পাথরগুলিকে ১৫০ মাইল দূর থেকে আনা হয়, আর এগুলিকে তৈরি করা হয়েছে রোজ গ্রেনাইট দিয়ে। এতে প্রচুর হাই কনসেন্ট্রেশনের সিলিকন ডাইঅক্সাইড থাকে, আর সিলিকন ডাইঅক্সাইড হলো কোয়ার্টজ। এছাড়াও পুরো পিরামিডকে একটি বিশেষ মেটেরিয়াল দিয়ে কভার করা হয়েছে, যেটা একটা ইনসুলেটরের মতো কাজ করে, যাতে পিরামিডের ভিতরের ইলেকট্রিসিটি বাইরে না লিক হয়ে যায়। যেই পিরামিডগুলিকে আমরা দেখতে পাই সেগুলি হলো রেডিশ ব্রাউন কালারের। এগুলি নুমিলাইট লাইমস্টোন, আর এগুলো পিরামিডের আশেপাশে প্রচুর রয়েছে। কিন্তু অন্য আরেকটি মেটেরিয়াল পিরামিডের পাথরের উপর প্রলেপ দেওয়া হয়েছে, যেগুলি হলো হোয়াইট লাইমস্টোন। আর এই কারণেই যদি আমরা পিরামিডকে দূর থেকে দেখি তাহলে সেটা স্টারের মতো চকচক করতে দেখা যায়। এই লাইমস্টোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলি পারফেক্ট ইনসুলেটরের মতো কাজ করতে পারে। কিন্তু এর মধ্যে আরেকটি জিনিস পাওয়া যায়। ১৯৯৩ সালে গবেষকরা পিরামিডের ভিতর একটি ছোট্ট গর্ত দেখতে পায়, আর তার ভিতর একটি
ছোট্ট রুম আবিষ্কার করা হয়। এই নতুন রুমটিতে 2011 সালে একটি রোবোটিক ক্যামেরার সাহায্যে এক্সপ্লোর করা হয়। গবেষকরা এই রুমটির নাম দেয় দ্য কুইন্স চেম্বার। গবেষকরা এর ভিতর থেকে হাইড্রোজেন গ্যাসের সন্ধান পায়। কুইন্স চেম্বারে দুটো সাফট আছে। উত্তর সাফটে হাইড্রোলিক অ্যাসিডের খোঁজ পাওয়া যায় আর দক্ষিণ সাফটে জিঙ্ক ক্লোরাইডের সন্ধান পাওয়া যায়। এই দুটোকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেটা হাই প্রেসারে কন্ডাক্টরের মতো কাজ করবে। এছাড়া মেন পিরামিডের নিচে 330 ফুট পর্যন্ত একটি ভূগর্ভস্থ চেম্বার পাওয়া যায়, যেটা একটা ভোল্টের মতো কাজ করে। কিন্তু এখন এই পিরামিডের উপর একটি মিসিং পিস রয়েছে, আর সেটা হলো পিরামিডের মাথায় কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল নেই। প্রচলিত মতে মিশরের পিরামিডের ক্যাপিস্টন সব থেকে মূল্যবান জিনিস ছিল, কিন্তু কেউ জানে না এই ক্যাপিস্টনের সাথে কি হয়েছিল। অনেকের মতে ঝড় বা ভূমিকম্পের কারণে এটা ভেঙে পড়ে যায়। আবার অনেকে বলে থাকেন এর ক্যাপিস্টন নাকি সোনার তৈরি। আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে থিওরি অনুযায়ী এই পিরামিডটি পাওয়ার প্ল্যান্টের মতো কাজ করতে পারত। বিজ্ঞানী জন বলেন যদি কোনো সাপ দিয়ে ভূগর্ভস্থ চেম্বারে জল যায় আর যখনই সেই জল ভাল্ব পর্যন্ত পৌঁছাবে তখনই ভাল্বটা বারবার ওপেন আর ক্লোজ হতে থাকবে, আর যখনই এই শক ওয়েভ কোয়ার্ট ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাবে তখনই এয়ার আয়নাইজ হতে থাকবে। আর পিরামিডের টপের উপর নোটিশ করে বলা যায় পিরামিডটি তখন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি জেনারেট করতে পারবে। এখন প্রশ্ন হলো এই জলটা কোথা থেকে আসলো। সেক্ষেত্রে কিছু গবেষকরা মন্তব্য করেন বর্তমানে নীল নদ যেটা পিরামিড থেকে অনেক দূরে রয়েছে সেটা আজ থেকে 5000 বছর পূর্বে পিরামিডের কাছ দিয়ে বয়ে যেত। টেসলা এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ারকে নির্মাণ করতে চেয়েছিল। অনেকে আবার টেসলার টাওয়ারকে পিরামিডের সঙ্গে তুলনা করে, বিশেষ করে যখন এই বইটা পাবলিশ করা হয়। টেসলার এই টাওয়ার 57 মিটার উঁচু ছিল আর উপরে যে মেটাল ডোমটি রয়েছে সেটা 20 মিটার। টেসলা এই টাওয়ারের নিচে প্রায় 36 মিটার গর্ত খনন করেছিল আর টাওয়ারের নিচে 6টা আয়রন পাইপও ড্রিল করেছিল। শুধু তাই নয়, এই টাওয়ারটিকে অ্যাকুয়াফারের উপর বিল্ড করেছিল যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার নির্গত হবে। এখন যদি আমরা টেসলার টাওয়ারকে গিজার পিরামিডের সঙ্গে তুলনা করি তাহলে দুটোর উদ্দেশ্য সেম বলে মনে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলা টেসলার এই টাওয়ার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আর 1943 সালে তাকে একটি হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। তার রহস্যজনক মৃত্যুর সাথে সাথে তার আবিষ্কারও গায়েব হয়ে যায়। বর্তমানে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন নিকোলা টেসলাই সঠিক ছিল। অনেক ব্যক্তির সঙ্গে এমন ঘটনাও ঘটতে দেখা গেছে, যেমন উইনার সিমেন্স যখন 14 এপ্রিল 1859 সালে পিরামিডের টপে চড়ে জল পান করতে যায় তখন ইলেকট্রিক শক খায়। উইনার তার রিপোর্টে লেখে সে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডকে কেবল পিরামিডের টপের উপরেই ফিল করেছিল, কিন্তু কিছুটা নিচে নামতে সে এমন কোনো শক ফিল করতে পারেনি। যদিও এগুলি কেবল থিওরি, কিন্তু সত্যি বলতে কি এখনো পর্যন্ত কারো কাছে সঠিক থিওরি নেই যার দ্বারা প্রমাণ করতে পারবে এই বিশাল পিরামিডগুলিকে কিভাবে বানানো হয়েছিল। আর তার থেকেও বড় প্রশ্ন হলো এগুলিকে কেন তারা বানিয়েছিল। বন্ধুরা, এই থিওরি সম্পর্কে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।